আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারত থেকে আসা পানির তোড়ে নজিরবিহীন বন্যা, মানবিক বিপর্যয় ফেনী নোয়াখালীতে। 40 লাখ মানুষ পানিবন্দী, বিদ্যুৎ ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন। দুর্গত মানুষের কষ্ট নিয়ে ফেসবুকে হাহাকার, মধ্যরাতে বিআইডব্লিউটিএ ঘেরাও, সব স্পিডবোট বন্যার্ত এলাকায় পাঠানোর দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং পোস্টারবিহীন রাজধানীর দেয়াল, শিক্ষার্থীদের আঁকা সংগ্রাম আর সৌহার্দ্যের গ্রাফিতি পথে পথে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ভারত থেকে আসা পানির তোড়ে নজিরবিহীন বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী 8 জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনী ও নোয়াখালীতে। অন্তত 40 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ। কুমিল্লার 14 গ্রামে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বানভাসী মানুষকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে সেনা ও নৌবাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 30 বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে 8 থেকে 10 ফুট পর্যন্ত। জেলার অন্তত 300 গ্রাম এরই মধ্যে ডুবে গেছে। জেলা শহরের রাস্তাও তলিয়ে গেছে পানিতে। আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান পাইছে ছিল সব গেছে। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার 95%রও বেশি এলাকা এখন পানির নিচে। অন্তত 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জেলায়। পানিবন্দী তারা, অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সেনা, নৌবাহিনী এবং কোস্টগার্ডের 24টি বোট বুধবার বিকেল থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত আর পানির তোড়ে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ, ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। তার উপর দিয়ে চলছে তীব্র স্রোত। আখাউড়া স্থলবন্দরের কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। ওদিকে ত্রিপুরার রাজধানী আগরতলার উঁচু বিমানবন্দরও ডুবে গেছে বন্যায়। গেল 3 দিন রেকর্ড বৃষ্টি হয়েছে সেখানে। বন্যার এমন নাজুক পরিস্থিতি 3 দশকেও সেখানে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। তো এইরকম বৃষ্টিটা কখনো ত্রিপুরাতে আমার জানা মতে হয়নি। তো আমরা চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, কিছু যদি এনডিআরএফের কিছু লোকজন পাঠানো যায়। 31 বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয় সীমান্তবর্তী সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। দর্শক, নোয়াখালী থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সংবাদদাতা ফাইজুল ইসলাম জাহান। আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে যাতায়াতের সড়ক। এই সড়কটিতে পানি থই থই করছে। এতে বোঝা যাচ্ছে যে আপনি পুরো নোয়াখালীর কি অবস্থা। বিশেষ করে নোয়াখালীর যে পার্শ্ববর্তী জেলা ফেনী, মুহুরী নদীর পানি নোয়াখালীর বিভিন্ন উপজেলা প্লাবিত হচ্ছে। এখানে বন্যার যে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এখানে আমি যে বিষয়টি আপনাকে জানাচ্ছি যে নোয়াখালীর যে 7টি উপজেলায় মানুষ পানিবন্দী হয়ে আছে। মানুষজনের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে, তারা রান্নাবান্না করতে পারছে না। তো এখানে আমি সকালে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা গত পরশুদিন থেকে নোয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে এবং যে এখানে মানুষ পানিবন্দী আছে সেই মানুষগুলোকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খুলে মানুষজনকে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি আজ সকালে এখানে নোয়াখালী জেলা
দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেই সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে নোয়াখালীর যে মানুষগুলো যে দুর্ভোগ এবং অসহায় অবস্থা আছে এবং তাদের যে খাদ্যাভাব দেখা দিয়েছে, সেখানে মানুষকে শুকনো খাবার পাশাপাশি মানুষকে উদ্ধার করার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে নোয়াখালীতে গত কয়েকদিনে টানা বর্ষণে 7টি উপজেলায় ব্যাপক জলাবদ্ধতা যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গতকাল রাতে বৃষ্টি তেমন একটি না হলেও আজ সকাল 8টা থেকে এখানে আবার বৃষ্টি শুরু হয়েছে। এদিকে 8 জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে মানবিক আবেদন জানাচ্ছেন অনেকেই। বন্যা দুর্গতদের প্রাণ বাঁচাতে স্পিড বোটের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানোর দাবি জানানো হয়েছে। দুর্গত এলাকায় পানিবন্দী অসহায় শিশুদের ছবি দিয়ে সর্বোচ্চ সহায়তা নিয়ে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অনেকেই। বন্যা মোকাবেলা এবং দুর্গত মানুষকে উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ করেছেন কেউ কেউ। আগাম নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনৈতিক কারণে ভারতে নেয়া এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান তিনি। বুধবার মধ্যরাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অবস্থান থেকে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে বন্যার্ত এলাকায় দ্রুততম সময়ের মধ্যে বোট পাঠানো সহ 5 দফা দাবিতে বিএডব্লিউটি এর সামনে কয়েক ঘন্টা অবস্থান করেন শিক্ষার্থীরা। ভোর 5টায় বিএডব্লিউটি এর সঙ্গে আলাপ শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নিশ্চিত করেন বাংলাদেশে যত স্পিডবোট সাপোর্ট আছে তা দ্রুত উদ্ধার কাজে নিয়োজিত হবে। বন্যা দুর্গত এলাকায় আপৎকালীন সহায়তা বিতরণ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেট সহ 6টি জেলায় নগদ অর্থ ও চাল পৌঁছে দেওয়া হচ্ছে। ফেনীতে সর্বোচ্চ 42 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে 10 থেকে 25 লাখ টাকা পর্যন্ত পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা ভিত্তিক 1600 থেকে 2100 মেট্রিক টন চাল দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা দুর্গত এলাকায় তাৎক্ষণিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সেন্ট্রাল রুমের নম্বর হলো 0255101115। বিশেষজ্ঞকে বলেছি ইউনিটের মাধ্যমে রান্না করা খাবার যেখানে রান্না করা যাচ্ছে না রান্নার জন্য খিচুড়ি, বিশেষ করে যেখানে মানে করে, তারপর ড্রাই কেক, তারপরে পানি, এইগুলো আমি সকালেও কথা বলেছি ডিজিদের সাথে, নিজেই এগুলো পাঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারা এগুলো সরবরাহ করছে। আর্মি আছে, নেভি আছে, কোস্টগার্ড আছে, তার যে বাসস্থান আছে এটা ত্যাগ করতে চায় না। বাট আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র আছে, আমরা আশ্রয় কেন্দ্রগুলো খুলেছি। এখানে আসার জন্য তাদেরকে আমরা খুব করে চেষ্টা করতেছি। অনেকেই আসতে চায় না। তারপরে যখন মানে বিপদে খুব হয়ে যায় তখন আমাদের জন্য কষ্টকর হয় তাদের উদ্ধারে। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারত বাংলাদেশে ভয়াবহ বন্যা সৃষ্টি করায় বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে আন্তর্জাতিক পানি চুক্তি ভঙ্গ করে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ জানাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। তরিক ইসলামের রিপোর্ট। হু হু করে ঢুকছে বন্যার পানি, প্লাবিত হচ্ছে লোকালয়। ভারতের বাঁধ খুলে দেওয়ায় উজানের ঢলে এরই মধ্যে দেশের সীমান্তবর্তী 5টি জেলা ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। কৃত্রিমভাবে তৈরি এই বিপর্যয়ের জন্য ভারতকে দায়ী করে রাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন ভারত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়ে এই বিপদ বাংলাদেশে ঠেলে দিয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ। ভারত খরা মৌসুমে আমাদেরকে পানি না দিয়ে আমাদেরকে খরায় রাখে, আবার যখন বর্ষার মৌসুম আসে তখন পানি ছেড়ে দিয়ে আমার মা বোনদেরকে, আমার কৃষক শ্রমিক ভাইদেরকে তারা ডুবিয়ে মারে। কোন পূর্ব সতর্কতা না দিয়ে ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দিয়েছে, যার ফলে অসংখ্য মানুষ, জীব জন্তু সহ অনেক
প্রাণ বিনাশ হয়েছে। এই মানুষ হত্যা ও জীবজন্তু হত্যার দায়ভার ভারতকে বহন করতে হবে। এ সময় ভারত বাংলাদেশের সকল অসম চুক্তি বাতিলের দাবিও জানান শিক্ষার্থীরা। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, তারা হচ্ছে এখন বিজয় উল্লাস করছে। তাদের বিভিন্ন যে সংবাদ মাধ্যম সেখানে আপনারা দেখতে পাবেন যে তারা বলছে যে বাংলাদেশের আর্জিটা এখন কাতর স্বরে। তারা যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে, আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে, বাংলা তাদেরকে সতর্ক করে দিতে চায়, বাংলা 1757 সালের আগের যে মানচিত্র ছিল সেই মানচিত্রে চলে যাবে। আর যদি কোনোদিন কুড়িগ্রামের তিস্তা ব্যারেজ অথবা ফেনীর যে ব্যারেজ সেটি খুলে দেওয়া হয়, বাংলার ছাত্র সমাজ তা রুখে দিবে। বিক্ষোভ সমাবেশে পানি প্রত্যাহারের জন্য ভারতের সব বাঁধ ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 1.5 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8:30টায় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। এ সময় হাসপাতালের গেটে কয়েক হাজার নেতাকর্মী দলীয় নেত্রীকে নিয়ে স্লোগান দেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বেগম জিয়া বাসায় ফিরলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। শিগগিরই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। গত 8 জুলাই গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। 7 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে তাকে মুক্তির আদেশ দেন। নজিরবিহীন গণ অভ্যুত্থানে 5 আগস্টের বিজয়ের পর ঢাকার বেশিরভাগ দেয়াল হয়ে ওঠে জীবন্ত এক ক্যানভাস। রাজনৈতিক পোস্টার, ব্যানারে ছেয়ে থাকা এসব দেয়ালে এখন জায়গা করে নিয়েছে শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ জুলাই আগস্টে ঘটে যাওয়া নানা মুহূর্ত আর স্লোগান। রাজধানী জুড়ে নানা রঙে আঁকা সেই গ্রাফিতি নিয়ে আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ছবি তুলেছেন এমদাদুল হক। আসছে ফাগুনে দ্বিগুণ হবার প্রত্যয় ছিল তাদের, কিন্তু এই বর্ষায় তারুণ্যের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের দেয়ালে দেয়ালে আজ বসন্তের রং, যাতে আঁকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন আর ছাত্র জনতার বিজয়ের ইতিহাস। সাধারণ শিক্ষার্থীদের নিজ উদ্যোগে করা এই গ্রাফিতি নজর কাড়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসেরও। সম্প্রতি থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন বাংলাদেশ দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের ঢাকা সফরের আমন্ত্রণও জানান তিনি। রাজধানীর প্রায় সব পাড়া মহল্লায় এখন এই গ্রাফিতি। মনের মাধুরী মিশিয়ে রং আর তুলির আঁচড়ে মনের ভাব প্রকাশ করে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। 36 জুলাই পর্যন্ত আমাদের যে আন্দোলনটা হয়েছে সরকার পতনের, সেই আন্দোলনের প্রতিটা ছবি আমাদের এখানে ভেসে তোলানো হয়েছে। এদিকে বদলে যাওয়া দেয়ালে দাবি উঠেছে পোস্টার মুক্ত বাংলাদেশের। ছাত্র জনতার এই অর্জনকে যারা রঙিন করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। গ্রাফিতি জিনিসটা হচ্ছে তীব্র দ্রোহ এবং সৌন্দর্য সবকিছুটাকে ফুটিয়ে তোলে। আন্দোলনের পর আমাদের ভাইয়ের, যেমন এই যে মুগ্ধ ভাইয়ের ছবি আঁকানো, তাদের কথা লেখা এত সুন্দর সুন্দর, যেগুলো দেখে আমরা মেনলি অনুপ্রাণিত হচ্ছি। নতুন বাংলাদেশ, সাম্য আর বৈষম্যহীনতার বার্তা নিয়ে মাঠে থাকা শিক্ষার্থীদের সঙ্গে মিলেছেন শিল্পী সমাজও। তারাও দেয়ালে দেয়ালে আঁকছেন ছবি, কার্টুন। এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থী বলতে যে স্কুল কলেজ শুধু তা না, মাদ্রাসার শিক্ষার্থীরা যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন, সাধারণ মানুষও এখানে যুক্ত হয়েছে। কিন্তু রাজধানী ঢাকায় এর আগে আর কখনো এই ছবি, এই রূপ দেখেনি নগরবাসী। তাই পরিবর্তন, প্রতিবাদের নতুন এক চেতনাও যেন জেগে উঠেছে ব্যস্ত এই শহরে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। 36 জুলাই 2024। রাজধানী ঢাকার এই দেয়ালগুলো এখন আর কোনো সাধারণ দেয়াল নয়। প্রতিটি দেয়াল যেন এক একটি বিপ্লবের প্রতীক হয়ে উঠেছে। তাই তো ছাত্র জনতার করা এই গ্রাফিতিগুলোতে যে পরিবর্তনের আহ্বান,
সেই পরিবর্তনের যাত্রা যেন কখনো থেমে না থাকে, এমনটাই প্রত্যাশা সবার। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি করেছে শিক্ষার্থীরা। তার বাসা থেকে ট্রাক ভর্তি মালামাল সরিয়ে নেয়ার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার পর সেখানে যায় ছাত্ররা। সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখেন, তবে পুলিশের তৎপরতা দেখা যায়নি। শিক্ষার্থীরা জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অনেক আলেমদের ছবিও দেখা যায় ওই বাসায়। সেখান থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের টার্গেট করত বলে মনে করছেন তারা। এছাড়া বাসায় অনেকগুলো কম্বল ও চালের বস্তা ছিল। কোনো রকম লুটপাট যাতে না হয় সেজন্য সতর্ক ছিল সেনাবাহিনীর সদস্যরা। ওকে চাকরি দেওয়ার জন্য ওই ডকুমেন্ট, চাকরির ডকুমেন্ট মানে ওইগুলো তার স্বাক্ষর ছিল। প্রত্যেকটা আপনার রোল মার্কিং করে স্বাক্ষর করা ছিল ওই রোলের উপরে। মামুনুল হক, মিজানুর রহমান আজহারি সহ অনেক হুজুরদের ছবি তার বাসায় থেকে পাওয়া গেছে। তো হয়তোবা এই সবের সাথে তার কোনো একটা সংযোগ থাকতে পারতো, যে ছিল হয়তোবা যে হুজুরদের উপরে হামলাগুলো হয়েছে। সকাল নাগাদ একটা ভারী একটা গাড়ি আসে, অনেকগুলো বস্তা নিয়ে গেছে, এবং দুপুরেও একটা গাড়ি এসে অনেকগুলো বস্তা নিয়ে গেছে। এই সূত্রেই যে জায়গায় ওরা চেক করছে সব জায়গায় আমি দাঁড়াইছিলাম, আর সব জায়গায় চেক করছে, কিন্তু কোনো জায়গায় কোনো পায় নাই। অবৈধ কোনো জিনিস যারা যেগুলো লাগে তারা আসছে, কোনো কিছু পায়নি তারা। পবিত্র মক্কা নগরীর মসজিদে হারামে অনুষ্ঠিত ৪৪তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দেশের জন্য জোড়া সাফল্য বয়ে এনেছে দুই বাংলাদেশি প্রতিযোগী। মোট ১২৩টি দেশের ১৭৪ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক। পাশাপাশি একই প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে দেশের মার্কাজু ফয়জেল কোরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। বুধবার রাতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৈয়দ বিন মিশাল বিন আব্দুল আজিজ। পার্টেক্স খেলার খবর। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির বিশ্বকাপ জয়ী গোলকিপার ম্যানুয়েল নুয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন ৩৮ বছর বয়সী তারকা ফুটবলার। ২০০৯ সালে এশিয়া সফরে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির জার্সিতে অভিষেক হয় নুয়ারের। গত জুলাইয়ে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনাল হয়ে রইল তার তৃতীয় শেষ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে নুয়ারের সবচেয়ে বড় অর্জন ২০১৪ বিশ্বকাপ জয়। ব্রাজিলে অনুষ্ঠিত ১০ বছর আগে সেই বিশ্বকাপে সেরা গোলকিপারের স্বীকৃতি পান তিনি। ক্যারিয়ারের ১৫ বছরে জার্মানির হয়ে ১২৪টি ম্যাচ খেলেন নুয়ার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারত থেকে আসা পানির তোড়ে নজিরবিহীন বন্যা, মানবিক বিপর্যয় ফেনী নোয়াখালীতে। ৪০ লাখ মানুষ পানিবন্দী, বিদ্যুৎ ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন। দুর্গত মানুষের কষ্ট নিয়ে ফেসবুকে হাহাকার, মধ্যরাতে বিআরডব্লিউটিএ ঘেরাও, সব স্পিডবোট বন্যাত্ম এলাকায় পাঠানোর দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং পোস্টারবিহীন রাজধানীর দেয়াল, শিক্ষার্থীদের আঁকা সংগ্রাম আর সৌহার্দ্যের গ্রাফিতি পথে পথে। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।